সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, পরিস্থিতি সামলাতে আগের চেয়ে আরো ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডক্টর ইউনূসের। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences. চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় পুলিশের ওপর হামলা মামলায় 12 জনকে 6 দিনের রিমান্ডে। সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় নয়, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্রদের, সব গোপন চুক্তি প্রকাশের আহ্বান। যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয়। ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতার জেরে দূতাবাসে হামলা, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহলে অভিযোগ দেওয়ার পরামর্শ। ভারতের পররাষ্ট্রনীতি পুরো পাগল হয়ে গেছে এবং তারা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রাথমিকের পাঠ্য বইয়ে আসছে পরিবর্তন, থাকবে গণ অভ্যুত্থানের শহীদদের কথা, বাদ যাবে শেখ মুজিব ও হাসিনাকে নিয়ে অতিরঞ্জন। জ্যামাইকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়, 15 বছর পর ধস ক্যারিবিয়ান দুর্গে, জাকির আলীর ব্যাটিং তাণ্ডবে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। নজিরবিহীন রাজনৈতিক সংকটে দক্ষিণ কোরিয়া, সামরিক আইন জারির বিরুদ্ধে উত্তাল রাজপথ, কয়েক ঘন্টার মধ্যে প্রত্যাহারের ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। যে কোনো সংকটে জাতি হিসেবে সবাইকে আরো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব সংকট মোকাবেলা করতে হবে। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. জুলাই অভ্যুত্থানের পর ভারতের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থতার জেরেই উস্কানিমূলকভাবে বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটিকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হিসেবেই দেখছেন তারা। দূতাবাসে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক মহলের ভারতের বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি দেশটির জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির তাগিদ দেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে দলবল নিয়ে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি। বিপর্যস্ত হয় বাংলাদেশ মিশনের নিরাপত্তা বেষ্টনী, ফলকসহ বিভিন্ন অবকাঠামো। জুলাই অভ্যুত্থানের পর ভারতে নানাভাবে বাংলাদেশ বিরোধী ন্যারেটিভ তৈরি করেছে বিজেপি সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে দূতাবাসে হামলার ঘটনাকে কোনোভাবে হালকা করে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ বিরোধী পুরো ঘটনাকে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয়ের ফল বলে মনে করছেন তারা। ফ্যাসিস্ট সরকারকে জীবিত রেখেছিল এবং তারই প্রতিদিন হিসেবে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভারতকে উন্মুক্ত করে দান করেছে। তরুণদের সরকার গঠনের পর থেকে ভারত সেই সুবিধাগুলো পাচ্ছে না। আমার মনে হয় এটা ভারতের পররাষ্ট্রনীতিতে একটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার তৈরি করেছে এবং ভারতের পররাষ্ট্রনীতি পুরো পাগল হয়ে গেছে এবং তারা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাসে নিরাপত্তা দেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। আগরতলা মিশনে হামলা নিবৃত না করে বাংলাদেশ নিয়ে ভারতের বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়ার ওপর নজর রাখছেন তারা। আপনি দেখবেন দুটি মানুষ যখন ঝগড়া করে, গন্ডগোল করে, যে প্রথম ফিজিক্যাল হিট করে তার মানে সে দুর্বল। তো ভারতের পররাষ্ট্রনীতি দুর্বল হয়ে গেছে এবং ভারত
জাতিরাষ্ট্র হিসেবে অসুস্থ হয়ে গেছে। জুলাইয়ের বিপ্লব, জুলাই রিভলিউশন হ্যাজ বিকাম দ্য আইকন, ল্যান্ডমার্ক, এক্সাম্পল ফর আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং তার মানে হলো বাংলাদেশের মান, পররাষ্ট্রনীতির মর্যাদা এবং আমাদের রাষ্ট্রিক শক্তি, জাতীয় শক্তি এখন অনেক উপরে চলে গেছে। ভারত হয়তো মিসক্যালকুলেট করছে। তবে ভারত পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর কাছে ধারাবাহিকভাবে হেরে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ বিরোধী থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারতের রাজনৈতিক দলগুলো, যা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। সার্বভৌমত্ব রক্ষা করার পূর্ণ সামর্থ্য আমাদের আছে, সুতরাং এটাকে আমি হুমকি হিসেবে দেখছি না, কিন্তু এই বিষয়টা সতর্কতার সাথে আমাদের নজর রাখতে হবে যে ভারতে বাংলাদেশ বিরোধিতা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কোন পর্যায়ে যাচ্ছে। গত জুলাই আগস্টে যে বাংলাদেশে পরিবর্তনটা এসছে, সেই পরিবর্তনটাকে অনুধাবন করতে হবে ভারতের, এবং পরিবর্তনকে অনুধাবন করে একপেশে দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে যেতে হবে। তবে সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের এমন আচরণ তুলে ধরা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাবলিক ডিপ্লোমেসি এফোর্টটাকে বাড়াতে হবে ভারতে, একই সাথে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি আমরা যেটাকে বলি সরকারি পর্যায়ে ডিপ্লোমেসি, সেটাও জোরদার করতে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হলে হবে ন্যায্যতার ভিত্তিতে। কায়জুর হাতের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় সমন্বয়করা। জানান, বর্তমানে দেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি তথা সাধারণ মানুষ কি ভাবছে তা জানতেই ডাকা হয়েছে তাদের। তো হচ্ছে দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং হচ্ছে বিদেশি যে পরিস্থিতিটা, এটা নিয়ে আলোচনা হয়েছে। যে আমাদের কাছ থেকে সাবজেক্ট জানতে চাইছেন যে হচ্ছে দেশের কৃষকরা, মজুররা, রিক্সা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা আমাদেরকে নিয়ে কীভাবে এবং হচ্ছে সরকার তাদের জন্য কীভাবে কী করতে পারে, সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছেন। আমরা জাস্ট হচ্ছে দেশের কী পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর কী পরিস্থিতি এবং দেশের মানুষ কী ভাবছে সরকারকে নিয়ে, সরকারকে কী করা উচিত সামনের দিকে এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকমভাবে চলছে, আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছি। এ সময় ভারতের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। একই সাথে ফ্যাসিস্ট সরকারের সাথে ভারতের যেসব গোপন চুক্তি হয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি। বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের হাতেই ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা। এ সময় সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে লড়াই করবে বলে জানান তিনি। উত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে আপনারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন রুহুল কবির রিজভী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুধু ছাত্রদল করে বলে, শুধু বিএনপির রাজনীতি করে, ছাত্রদল করে, তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়। অভিনন্দন দাস অপু, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, সে সরকারি চাকরি করে। শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে তাকে বদলি করেছে, আবার গ্রামের এক কলেজে বদলি করে রেখেছে। শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান, হিন্দু কেউ রক্ষা পায়নি, কাউকেও রক্ষা দেওয়া হয়নি। আপনারা শুভেন্দু বাবুরা, উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। যাই হোক উপস্থিত বন্ধুরা, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনের যে জাগরণ, দেশ মাতৃকা রক্ষার জন্য, এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম, এখানে যেমন আমার জন্ম, শাইনের জন্ম, সবুর জন্ম, এখানে অপর্ণার জন্ম, এই মাটির সন্তান তারা, এখানে সঞ্জয়ের জন্ম, এখানে অপুর জন্ম, এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন,
ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে তারা এখন যে মিছিল করবেন তাতে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার প্রসিকিউশনের আবেদন শুনানিতে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু, আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। এরই ভিত্তিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেফতার হন। নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম আদালত এলাকায় ভাঙচুর ও হামলার মামলায় 12 আসামিকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পুলিশের করা 2 মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালত এই রিমান্ড আদেশ দেন। এর আগে গেল মঙ্গলবার আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় 8 আসামিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত 27 নভেম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় 49 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 700 জনকে আসামি করে মামলা করে পুলিশ। এবারে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজকে কাদেরকে আদালতে তোলা হয়েছে, কি রায় আসলো বিস্তারিত জানাবেন। এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে আমরা দেখেছি সকাল 9টার দিকে কিন্তু জুনায়েদ আহমেদ পলক এবং জাসদের সাবেক সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী রাশেদ খান মেনন সহ তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে নতুন করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাকেও কিন্তু আদালতে তোলা হয়েছে এবং তাকে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে সাদেক খান নামে যে আওয়ামী লীগের সাবেক এমপি, তাকেও কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং নতুন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আরও আমরা দেখেছিলাম যে 11 থেকে 12 জন আসামিকে কিন্তু আজকে আদালতে তোলা হয়েছিল, যারা জুলাই আগস্ট গণহত্যার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার একাধিক মামলা আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পাশাপাশি শাহবাগ থানার পাশাপাশি কিন্তু মোহাম্মদপুর থানা এবং পল্টন থানায় কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেখানে আমরা যেটি জানি যে খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই মামলা কিন্তু রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জুনায়েদ আহমেদ পলক এবং অন্যান্য যে আসামিরা ছিল তাদেরকে কিন্তু শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ যে আসামিরা তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার ছিল এবং তাদেরকে কিন্তু আসলে নতুন নতুন মামলায় যেগুলো হয়েছে সেই মামলাগুলোতে আদালতে তুলে তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং
আমরা দেখেছিলাম যে সকাল 9টার দিকেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আসামিদেরকে তোলা হয়, যদিও পরবর্তীতে সেখানে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার জন্য সেখানে ছিলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত অবনতি সেরকম ঘটেনি এবং আসামিদেরকে কিন্তু নিয়মিত নিয়ে আসা হয়েছে। তবে অন্যান্য দিন আমরা যেটি দেখেছিলাম যে দুপুরের পরে কিংবা 12টার দিকে আসামিদেরকে নিয়ে আসা হতো, সেটি কিন্তু মানুষের ভিড় অনেকটা কমিয়ে রাখার জন্য কিন্তু আজকে সকাল 9টার আগে কিন্তু আসামিদেরকে এখানে তোলা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এখানকার সিএমএম কোর্টের যে ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। এবং আমরা দেখেছিলাম সেখানে সরকারি প্রকৌশলী যিনি সরকারি আইনজীবী যিনি ছিলেন পিপি, তিনি যেটি বলছিলেন যে আসামিরা যেহেতু জুলাই আগস্টের গণহত্যার সাথে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেখানে ইন্ধন ছিল, ফলে তাদেরকে আসলে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আইনের প্রক্রিয়া যতটুকু সহযোগিতা করা দরকার তারা কিন্তু সেটি করছেন বলে আমাদেরকে এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ পরিস্থিতিতে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন হাসান মাহমুদ। 101 রানের দুর্দান্ত এক জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ। একই সাথে দীর্ঘ 15 বছর পর ক্যারিবীয় দ্বীপে টেস্টে জয়ের স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল। জাকের আলীর ব্যাটিং তাণ্ডব আর তাইজুলের 5 উইকেটে ভেঙে পড়ল ক্যারিবিয়ান দুর্গ। এক সমতে শেষ হলো সিরিজ। জুবাইর নূরের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। নতুন পাঠ্য বইয়ে আসছে বড় পরিবর্তন। এতে সবচেয়ে গুরুত্ব পাবে গণ অভ্যুত্থানে শহীদদের বীরত্বগাথা ইতিহাস। স্বাধীনতার ঘোষক হিসেবে বইয়ের পাতায় মর্যাদা পাবেন জিয়াউর রহমানের নাম, তবে বাদ যাচ্ছে বইয়ের শেষ কভারের লেখা শেখ হাসিনা ছবি। একই সঙ্গে মুছে যাবে শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিরঞ্জিত ইতিহাসও। জেড.আই মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। আজ থাকছে প্রথম পর্ব। নতুন বছরে নতুন বই, আনন্দে মন হইচই। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে মাতুয়ারা হন শিক্ষার্থীরা। সারা দেশে স্কুলে স্কুলে হয় উৎসবের আমেজ। নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইতে আসছে পরিবর্তন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে ব্যস্ত প্রেসগুলো। ছাপা হচ্ছে প্রাথমিক শ্রেণীর বই। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সত্য তথ্য সমৃদ্ধ পাঠ্য বই হোক নতুন প্রজন্মের। পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ও পাঠে গুরুত্ব প্রদানের প্রত্যাশা শিক্ষকদের। ক্লাসে কি হতো? নাচ হতো, গান হতো, রান্না বান্না হতো। এই কি শিক্ষা আমরা শিখেছি? আমাদের ছাত্রছাত্রীদেরকে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে। আগের কারিকুলামেই থাকছে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইতে সমাজবিজ্ঞান ও বাংলা বইয়ের রচনায় আনা হয়েছে পরিবর্তন। কারিকুলাম অনুযায়ী ঠিক আছে, যেহেতু প্রাইমারি কারিকুলাম নিয়ে তেমন কোনো আমাদের ডিবেট ছিল না, শুধু 4 এবং 5 গ্রেড এই দুটা বইয়ের ক্ষেত্রে সমস্যা ছিল। সেটা পূর্বের কারিকুলামের প্রভাব এখানে ছিল। সে দুটো বই আমরা গ্রহণ না করে পূর্বের কারিকুলামের বইটাকে রিভিশন করে 4, 5, 3 সাথে অ্যালাইন করে 4, 5 বই ছেড়েছি এবং যে বইয়ে 24-এর গণঅভ্যুত্থানের কিছু অংশ এসেছে, বিশেষ করে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে। পাঠ্য বইয়ে নতুন যুক্ত হচ্ছে বাংলা বইয়ে থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কথা। বইয়ের পেছনের কাভারে থাকবে গ্রাফিতি। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম, মাওলানা ভাসানী সহ জাতীয় 4 নেতার অবদান। পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিব পরিবারের সদস্যদের নিয়ে লেখা। বইয়ের শেষ কাভারে শেখ হাসিনার ছবি ও বাণী। শেখ মুজিবকে নিয়ে অতিরঞ্জিত ইতিহাস ও তথ্যগত ভুল। আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত ইতিহাস। পাঠ্যপুস্তকের নানা পরিবর্তনের কথা নিশ্চিত করে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান জানান, 20 ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোতে প্রাথমিকের বই পৌঁছে যাবে। প্রথম শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণীর যে বইগুলো, প্রায় 70টি লট, প্রায় 3 কোটির উপরে, সেই বইগুলো এখন প্রস্তুত ট্রাকে ওঠানোর জন্য। সেটা 2-3 দিনের মধ্যেই এটা চলে যাবে। অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন গঠন করে স্থায়ী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করবে, এ আশা শিক্ষক এবং অভিভাবকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবাধে চলছে শতাধিক অবৈধ ইটভাটা। দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমি ও মাটি। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসব ভাটা কার্যক্রম চালালেও নীরব ভূমিকায় প্রশাসন। মাঝে মাঝে পরিবেশ অধিদপ্তর অভিযান চালালেও তা নিয়েও রয়েছে নানা বিতর্ক। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। ইটভাটাগুলোর এমন কর্মযজ্ঞ দেখে বোঝার উপায় নেই যে এগুলো অবৈধ। প্রকাশ্য দিবালোকেই অবৈধ এসব ইটভাটাই পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষিজমি ও মাটি। ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়া জেলায় ইটভাটা রয়েছে 170টির মতো, যার মধ্যে ছাড়পত্র রয়েছে মাত্র 15টির। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসব ইটভাটা তাদের কর্মযজ্ঞ চালালেও নীরব ভূমিকায় প্রশাসন। ফলে কিভাবে চলছে এসব অবৈধ ইটভাটা তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ফসলের জমি করা সবই তো ইট ভাটা হয়েছে, এগুলো আমরা তো নিজেই আমরা আবাদ করতাম, কট নিতাম, এগুলো ভাটা হয়। প্রভাবশালীরা অনেক ক্ষেত্রে তাদের সাথে প্রশাসনের অনেকটা আঁতাত থাকে, তাদের সাথে সুসম্পর্কের মাধ্যমে তারা অবৈধভাবে হলেও এটা করছে। প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে এগুলা কিন্তু বন্ধ করা সম্ভব। সোমবার কুষ্টিয়ার এসব অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। এ অভিযান নিয়ে নানা অভিযোগ তুলেন ভাটা মালিকরা, চেষ্টাও করেন বাধা দেওয়ার। 155টি অবৈধ ইটভাটার মধ্যে অভিযান করা হয় মাত্র 5টিতে, জরিমানাও করা হয় নামমাত্র। এটা তো শ্রমিকরা করছে, এবং ব্যবসাটা তখন 13 সাল থেকে অবৈধ ঘোষণা হয়েছে, তাহলে ব্যবসাটা তাহলে অবৈধ, তারপরও তো আমাদের ট্যাক্স ভ্যাট লিখছে। 2013 সালের কালো আইন, এই কালো আইনের অধ্যাদেশ উপলক্ষে আর কি এখানে ভ্রাম্যমাণ টিম আসছে, সেই টিম উপলক্ষে আমাকে একটু অর্থদণ্ড করলো। এদিকে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে নানান অভিযোগ থাকলেও তা অস্বীকার করে পরিবেশের সহকারী পরিচালক বলছেন এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। না, বেছে বেছে অভিযান চলছে না। বিষয়টা হচ্ছে যে উৎসুক জনতা তো অনেক সময় বাধার সম্মুখীন হচ্ছে আমরা। না, এরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া ছিল যে এই উপজেলাতে আমরা করব, আমরা সেই উপজেলা বেস করতেছি। না, চাপের মধ্যে আমরা কোনো চাপের মধ্যে নাই। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজস্যে চলা এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজশাহীর হাইটেক পার্কে প্রত্যাশা অনুযায়ী হয়নি কর্মসংস্থান। জায়গা বরাদ্দ নিলেও কাজ শুরু করেনি অধিকাংশ প্রতিষ্ঠান। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন করে চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর। প্রযুক্তিবিদরা বলছেন দেশে বিদেশি বিনিয়োগ ও ফ্রিল্যান্সারদের আকৃষ্ট করার ওপর জোর দিতে হবে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর পদ্মা নদীর তীর ঘেঁষে প্রায় 31 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় হাইটেক পার্ক, যার খরচ প্রায় 343 কোটি টাকা। এর দুটি অংশ সিলিকন টাওয়ার এবং আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। পুরোটা কার্যকর হলে তথ্য প্রযুক্তি খাতে প্রায় 14,000 মানুষের কর্মসংস্থান হবে এমন আশ্বাস ছিল। তবে এখন সব মিলিয়ে কাজ করছেন মাত্র 400 কর্মী। উদ্যোক্তারা বলছেন দারুণ অবকাঠামো, সুন্দর পরিবেশ এবং শিক্ষানগরীতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জনবলের ঘাটতি নেই। তবে বিনিয়োগ আকর্ষণে বাড়াতে হবে প্রচার। রাজশাহীতে আমার যথেষ্ট ম্যান পাওয়ার, রাজশাহী ইউনিভার্সিটি আছে, রুয়েট আছে, আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, তারপরেও এটা ঢাকা কেন্দ্রিক। আমার এখানে 30 জন ছেলেপিলে কাজ করে, কিন্তু তারপরেও প্রজেক্ট আমরা পাই না। আপনি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিনিয়োগকারী আছে তাদেরকে এখানে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে তাদেরকে এই জায়গাটা যে এক্সিস্ট করে এবং এখানে আসলে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে সেগুলো জানাতে হবে। এর মাঝে গেল অগাস্টে লুটপাটে প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে 32 কোটি টাকা। চলছে অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের কাজ। আমাদের এখানে লোকের যে পরিমাণটা কিংবা এটা বাড়ছে কিংবা বাড়ছে না, আসলে দেখেন যে এটা কিন্তু আমরা নিজেরা কিন্তু উদ্যোগ নিচ্ছি, কিন্তু আমরা চাই যে সরকার থেকে অথবা হাইটেক পার্ক অথরিটি থেকে এখানে একটা উদ্যোগ নেওয়া হোক। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে অন্তর্বর্তী সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এই প্রকল্পকে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা নেই তাদের জায়গা বরাদ্দ বাতিল করা হবে। এছাড়া ফাঁকা 7টি প্লটের জন্য খোঁজা হচ্ছে বিনিয়োগকারী। এই রাজশাহী এরিয়াতে প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার আছে, তাদেরকে কিভাবে স্টার্টআপে কনভার্ট করা যায় এবং গ্লোবাল মার্কেট ট্রেন্ড অনুযায়ী কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিনিয়োগকারী এবং আমি সহ একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সচিব স্যারকে উপস্থাপন করি। সচিব স্যার এগ্রি করছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এমন প্রতিষ্ঠান চালাতে চাইলে দক্ষ জনবল রাজশাহীতে রাখার উদ্যোগ নিতে হবে।
যেহেতু প্রতিষ্ঠানটা হয়ে গেছে এখন এটাকে আমাদেরকে চালিয়ে রাখতে হবে, এটাই বাস্তবতা। সেই ক্ষেত্রে আমাদের যে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে তাদেরকে যদি আমরা প্রপারলি গাইড করে এবং তাদের জন্য আসলে আমরা যদি সত্যিকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে তৈরি করে দিতে পারি যে রাজশাহীতে থাকা তারা তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো মনে করবে আর কি, তাহলে এটাকে আসলে চালিয়ে রাখা সম্ভব। হাইটেক পার্কের 2টি ভবনে মোট 20টি প্রতিষ্ঠানের জন্য জায়গা বরাদ্দ আছে। এর মধ্যে 13টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ, শাসক হয়েও একরকম ক্ষমতাহীন দলের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সংসদে বিরোধী দল বেশি শক্তিশালী হওয়ায় বিল পাশ করতে ভীষণ বেগ পেতে হয় সরকার দলকে। ক্ষমতা হারানোর ভয়ে অবশেষে জারি করা হয় সামরিক আইন। এতে উল্টো তোপের মুখে পড়ে প্রেসিডেন্ট, আবারও সিদ্ধান্ত নেন আইন প্রত্যাহারের। সব মিলিয়ে নানা রকম নাটকীয়তায় দিন পার করছে দক্ষিণ কোরিয়ারবাসী। নাসরিন আক্তারের রিপোর্ট। নাটকীয়ভাবে শুরু, নাটকীয়ভাবেই শেষ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সামরিক আইন জারির ঘোষণা থেকে সরে আসলো দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন শক্তিশালী বিরোধী দল। এরপরই তা প্রত্যাহারের ঘোষণা এলো। এতে বড় ভূমিকা রাখে দেশটির সাধারণ জনতাও। কি এমন পরিস্থিতিতে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যার ফলে হঠাৎ করেই দিয়েছিলেন সামরিক আইন জারির সিদ্ধান্ত? দক্ষিণ কোরিয়ার সবশেষ সাধারণ নির্বাচনের পর থেকে ইউনকে পেতে হয়েছে ঘোড়া হাঁসের তকমা। ওই নির্বাচনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ভালো পরিমাণ ভোট পায়। এজন্য সরকার পক্ষ তাদের পছন্দ মতো বিল পাশ করতে পারছে না। সব মিলিয়ে শাসক হয়েও প্রেসিডেন্ট ইউন হারিয়েছেন প্রকৃত ক্ষমতা। এছাড়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল জড়িত বিভিন্ন কেলেঙ্কারিতে। তার স্ত্রীর বিরুদ্ধে আছে ঘুষ নেওয়া সহ শেয়ার বাজার কারচুপির অভিযোগ। গত মাসেই দক্ষিণ কোরিয়ার এ প্রেসিডেন্ট টেলিভিশনের সামনে এসে জাতির কাছে ক্ষমা চান। স্ত্রীর বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিরোধী দলের দাবি ঘটনাটিকে প্রভাবিত করছে প্রেসিডেন্ট, ফলে সুষ্ঠু তদন্ত হয়নি। এ সপ্তাহে সরকারি বাজেট প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদের আনা একটি প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায়। বিরোধীরা মন্ত্রিসভার সদস্য ও শীর্ষস্থানীয় কয়েকজন প্রসিকিউটরকে অভিশংসনের প্রস্তাবও তোলেন। এমনই যখন পরিস্থিতি, তখন নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করতে ও বিরোধীদের নিষ্ক্রিয় করতে সামরিক আইন জারির সিদ্ধান্ত নেন এ প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি এ সিদ্ধান্ত। রাতেই তীব্র বিরোধের মুখে এ সিদ্ধান্ত থেকে পিছু হটেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। 2022 সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন পিপল পাওয়ার পার্টির নেতা ইউন সুক ইয়োল। গত নির্বাচনে মাত্র 0.7% পয়েন্টের ব্যবধানে বিরোধী প্রার্থী লি জা মিয়ংকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত রাখুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।